আপনার বিল্ডিংয়ে যে চাচা থাকেন, যারা পুরনো মারুতি চালান, তাদের ছেলে আমেরিকায় ভর্তি হয়েছে। ৫০ লাখ টাকা সরাসরি ক্যাশ। আপনার বাবার সহকর্মী, যিনি প্রতিদিন সাধারণ শার্ট পরেন, তাদের দুটি বাড়ি আছে, যেখান থেকে প্রতি মাসে ৬০,০০০ টাকা ভাড়া আসে। কিন্তু ইনস্টাগ্রামে যে ব্যক্তি ফরচুনার গাড়ির সামনে ছবি পোস্ট করছে, তার চাকরি ৩ মাস ধরে নেই, বহুদিন ধরে ঋণে ডুবে আছে। ওয়েলকাম টু রিয়েল ওয়ার্ল্ড, যেখানে সবচেয়ে ধনী মানুষরা সবচেয়ে নীরব থাকে, সবচেয়ে শান্ত থাকে। দেখুন বন্ধু, আজ আমি তোমাকে সেই বিষয়গুলো বলবো যা ৫০০ বছর আগে একজন ইটালীয় রাজনৈতিক চিন্তাবিদ লিখেছিলেন। তার নাম ছিল নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি একটি বই লিখেছিলেন যার নাম দ্য প্রিন্স, মানে রাজকুমার। সেই বইয়ে তিনি দেখিয়েছিলেন কিভাবে আসল ক্ষমতা অর্জন করতে হয়, কিভাবে তা রক্ষা করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে তা হাইড করে রাখতে হয়। তার বলে যাওয়া সেই নীতিমালাগুলো আজকের সময়েও সমানভাবে কাজ করে। নেক্সট কয়েক মিনিটে আমি তোমাকে ৯টি নিয়ম বলবো যা ম্যাকিয়াভেলির চিন্তাধারার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আজকের আমাদের দেশের প্রেক্ষাপটে এটি কোনো হঠাৎ ধনী হওয়ার স্ট্র্যাটেজি বা সিস্টেম নয়। এটি সবচেয়ে আসল স্ট্র্যাটেজি, যা ধীরে ধীরে চুপচাপ ধনী হওয়ার জন্য কাজ করে। তাহলে মনোযোগ দিয়ে শোনো, কারণ প্রত্যেকটা রুল তোমার জীবন বদলাতে পারে। রুল নাম্বার 1, ইনভিজিবিলিটি ইজ ইয়োর বিগেস্ট ওয়েপন, মানে অদৃশ্য হয়ে যাওয়া হলো তোমার সবচেয়ে বড় অস্ত্র। দেখো বন্ধু, তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার জন্য যে ১৫০ জন লোক আছে না, তাদের মধ্যে কতজন অ্যাকচুয়ালি চায় যে তুমি সফল হও? ২০, ৩০, সবচেয়ে বেশি হলে ৫০। আর বাকি ১০০ জন সিক্রেটলি চায় তুমি যেন ফেল হয়ে যাও। আমি এটা তোমাকে খারাপ দেখানোর জন্য বলছি না, এটা হিউম্যান নেচার, এটি মানবিক প্রকৃতি। ঈর্ষা, জেলাসি, হিংসা, এগুলো সবই ন্যাচারাল ফিলিংস। এই কারণেই যেদিন তুমি কিছু বড় করো, চাইতে নতুন চাকরি পাও, ব্যবসা শুরু করো বা কোনো ইনভেস্টমেন্ট করো, সর্বপ্রথম কাজ কি করতে হবে? নিজের মুখ বন্ধ রাখতে হবে। মাকিয়াভেলি ৫০০ বছর আগে লিখেছিলেন যে মানুষ হাত দিয়ে নয়, চোখ দিয়ে বিচার করে। অর্থাৎ বেশিরভাগ মানুষ আসল জিনিস দেখে না, তারা শুধু বাইরের দৃষ্টিভঙ্গি দেখেন। তাই তাদের দেখতে দাও যা তারা দেখতে চায়। এবার ভারতের কিছু ধনী মানুষের দিকে দেখো। রতন টাটা, টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। কোম্পানির মূল্য $১০০ বিলিয়ন বেশি। কিন্তু লাইফস্টাইল দেখেছ? ফ্যান্সি ল্যাম্বরগিনি ছিল না, সাধারণ গাড়ি চালাতেন। মুম্বাইতে একটি সিম্পল বাড়িতে থাকেন, বড় কোনো প্রাসাদে নয়, খুবই সাধারণ জীবনযাপন। আজিম প্রেমজি, উইপ্রো এর প্রতিষ্ঠাতা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বিমানবন্দরে ইকোনমি ক্লাসে ট্রাভেল করেন, পুরনো গাড়ি চালান। নারায়ণ মূর্তি, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কখনো ধনসম্পদের শো অফ করেননি। এই সমস্ত মানুষরা বোঝেন যে আসল ক্ষমতা, আসল পাওয়ার গোপনীয়তার মধ্যে থাকে, শো অফের মধ্যে নয়। যখন তুমি তোমার সাকসেসকে সবার সামনে রাখো, তখন ৩টে জিনিস ঘটে। মানুষ জেলাস হয়, মানুষ তোমার কাছে টাকা চাইতে শুরু করে, মানুষ তোমার স্ট্র্যাটেজি নকল করতে চায় বা তোমাকে রুখে দিতে চায়। প্র্যাকটিক্যাল স্টেপটা হলে কি? তোমার বেতন বাড়লে সরাসরি লাইফস্টাইল বাড়িও না। কম হলে ৬ মাস সেইভাবেই থাকো যেইভাবে তুমি এতদিন ছিলে। প্রমোশন পেয়েছ, নতুন গাড়ি নিও না, পুরনোটাই চালাতে থাকো। বোনাস এলে সোশ্যাল মিডিয়ায় গোয়া ট্রিপ ফ্লেক্স করো না। প্রতিবার যখন তুমি ফ্লেক্স করো, তখন মনের অজান্তেই তুমি 10টা শত্রু তৈরি করছ। এবং এটা শুধু ভারতেই নয়, পুরো দুনিয়াতেই এমন হয়। ওয়ারেন বাফেট, আমেরিকার অন্যতম সাকসেসফুল ইনভেস্টরদের মধ্যে অন্যতম, কোটি কোটি ডলারের মালিক, কিন্তু আজও সেই বাড়িতে থাকেন যা ১৯৫৮ সালে কিনেছিলেন। ম্যাকডোনাল্ডসে ব্রেকফাস্ট করেন, কোনো শো অফ নেই। তাহলে মনে রেখো, যত কম মানুষ তোমার সম্পর্কে জানে, তত বেশি তুমি সেফ। গরিব মানুষ অ্যাটেনশন কেনে, ধনী মানুষ প্রাইভেসি কেনে। এটাই ছিল প্রথম রুল। কিন্তু এই অদৃশ্য হয়ে যাওয়াই যথেষ্ট নয়, কারণ যদি তুমি শুধু লুকিয়ে থাকো এবং তোমার টাকা ব্যাংকে পড়ে থাকে, তাও তুমি হারবে। কেন? কারণ প্রতি বছর মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন চুপচাপ তোমার সেভিংসের ৬ থেকে ৭% খেয়ে ফেলে। আর এই জন্যই দ্বিতীয় রুলটি, ডেপ্লয় ইয়োর মানি, ডোন্ট লেট ইট রট, অর্থাৎ তোমার টাকাকে কাজে লাগাও, তার মূল্য কমতে দিও না। বুঝো বন্ধু, ব্যাংকে পড়ে থাকা টাকা ঠিক সেই সৈনিকের মতো যার কোনো মিশন নেই, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, পালিয়ে যায়। মুদ্রাস্ফীতি প্রতিদিন তোমার টাকা খেয়ে যাচ্ছে,
তাই যে কোনো টাকা যা তোমার কাছে বাঁচে সেটিকে এমন জায়গায় লাগাও যা সময়ের সাথে বৃদ্ধি পায়। আমি তোমাকে কোনো বিরক্তিকর ফাইন্যান্সিয়াল লেকচার দেব না। আসল কথা হলো, আমাদের অধিকাংশ ভারতীয়দের কাছে এত অতিরিক্ত টাকা থাকে না যে তারা বড় বড় ইনভেস্টমেন্ট করতে পারে, কিন্তু যা কিছুটা বাঁচে তার কি করা উচিত তা আমি বলছি। সাধারণ নিয়ম 20-60। আয় থেকে 20% সেভ করো, 20% ইনভেস্ট করো, 60% দিয়ে জিও অর্থাৎ জীবনযাপন করো। উদাহরণ, যদি মাসে 30,000 রুপি কামাও, 6,000 সেভ করো, 6,000 ইনভেস্ট করো, 18,000 দিয়ে নিজের জীবন চালাও। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে। কোথায় ইনভেস্ট করা উচিত? সবচেয়ে সহজ এবং নিরাপদ পদ্ধতি হল এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি কি? প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা, যেমন 5,000 বা 7,000 স্টকে যায়। গো, জিরোদেরা, ফোনপেতে অপশন আছে। শুরু করো। 2030 সালে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক কাজ করবে। যদি স্টকে ভয় লাগে তাহলে পিপিএফ বা আরডিতে দাও। কিছুই করো, কিন্তু ব্যাংক সেভিং অ্যাকাউন্টে রাখো না। সেভিং অ্যাকাউন্টে 3-4% সুদ, মুদ্রাস্ফীতি 7%, তার মানে আসলেই টাকা হারাচ্ছ। মাকিয়াভেলি বলেছিলেন যে ভাগ্য তাদের সঙ্গে থাকে যারা সাহসিক পদক্ষেপ নেয়। তাদের সময় ফ্লোরেন্সের ব্যবসায়ীরা তাদের জাহাজ ভূমধ্য সাগরে পাঠাতেন। জানতেন অর্ধেক জাহাজ ডুবে যাবে, কিন্তু যারা ফিরে আসত তারা এত লাভ আনে যে সব ক্ষতি ঢেকে যেত। এটি আজকের ইনভেস্টমেন্টেও প্রযোজ্য। সব ডিম এক ঝুড়িতে রাখো না। ডাইভার্সিফাই করো, অর্থাৎ বিভিন্ন জায়গায় ইনভেস্ট করো। লক্ষ্য কেবল টাকা জমা করা নয়, টাকা কাজে লাগানো। গরিবরা তাদের নগদ টাকা ধরে রাখে আর দেখতে থাকে তা ফিকে হচ্ছে। ধনীরা তা ঘোরায় আর দেখেন তা গুণিত হয়ে ফিরে আসছে। কিন্তু একটি জিনিস মনে রেখো, ভিড়ের পিছে যাও না। ক্রিপ্টোতে সবাই যাচ্ছে, তুমি যাও না। যা সবাই করছে তা প্রায়শই দেরি হয়ে গেছে। মাকিয়াভেলি বলেছিলেন যে যারা মানুষের ওপর তৈরি করে তারা কাদা ব্যবহার করে, অর্থাৎ ভিড়ের পিছে দৌড়ও না, নিজে রিসার্চ করো, বোঝো, তারপর পদক্ষেপ নাও। তৃতীয় নিয়ম হল ডিজিটাল সার্কাস থেকে অদৃশ্য হয়ে যাও। বন্ধু, চিন্তা করো, যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল পোস্ট, জিমের ছবি, বিমানবন্দর সেলফি দিচ্ছে, তারা কি সত্যি সফল? 80% ক্ষেত্রে তারা নিজেই ব্রোক, অর্থাৎ ভেঙে পড়েছে, কারণ আসল ব্যস্ত মানুষদের কাছে ইনস্টাগ্রাম স্টোরি বানানোর সময় থাকে না। উদাহরণ, আমার এক বন্ধু ছিল, প্রতি সপ্তাহে রেস্টুরেন্টের ছবি, প্রতি মাসে ট্রিপ, নতুন গাড়ির ছবি। সবাই ভাবত রাজা। পরে জানা গেল ক্রেডিট কার্ড ঋণ 5 লাখ, পার্সোনাল লোন 10 লাখ, বাজির ভাড়াও দিতে পারছে না। সবকিছু ছিল দেখানোর খেলা। অন্যদিকে আমার বাবার একজন কলিগ ছিলেন, কখনো ফেসবুক অ্যাক্টিভ না, কখনো কোনো ছবি আপলোড করেন না, একদম সিম্পল জীবন। রিটায়ারমেন্টের সময় জানা গেল তাদের কাছে 2টি ফ্ল্যাট আছে যা ভাড়ায় দেওয়া। মিউচুয়াল ফান্ডে এমন টাকা আছে যে নাতি নাতনিদের পড়াশোনার খরচও বের হয়ে যাবে। কেউ কিছু জানত না। শিখার বিষয়, যদি তোমার আয় সোশ্যাল মিডিয়া থেকে না আসে, যদি তোমার মূল ব্যবসা ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে না চলে, তাহলে অনলাইন দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাও। যে প্রতিটি ছবি, পোস্ট, স্টোরিতে তুমি তোমার সফলতা দেখাও, তা জেলাসি, নকল বা ক্ষতির জন্য এক আহ্বান। ভারতে দেখো, ফেসবুক আর ইনস্টাগ্রামে মানুষ তাদের ছোট ছোট জিনিস দেখায়, নতুন বাইক, নতুন ফোন, রেস্টুরেন্টে খাওয়া, বিমানবন্দর সেলফি। তারপর কি হয়? দূরের আত্মীয়তা জেগে ওঠে এবং টাকা চাওয়ার জন্য আসে। পুরনো বন্ধু জেলাস হতে শুরু করে। কিছু মানুষ তোমার পিছনে লেগে যায় দেখার জন্য তুমি কিভাবে এত কামাচ্ছ, যাতে তারা একই করতে পারে বা তোমাকে থামাতে পারে। শক্তিশালী মানুষরা রহস্য বজায় রাখে। তারা কাউকে বলেন না তাদের কাছে কি আছে, তারা কার সঙ্গে কাজ করছে বা তাদের পরের প্ল্যান কি। তারা পর্দার পিছনে থেকে খেলা খেলতে জানে, কারণ যখন কেউ তোমার সম্পদ মাপতে পারে না, তখন সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং তোমার প্রাইভেসিকে করো নিজের অস্ত্র। মানুষের প্রশংসার দরকার নেই, তোমার প্রোগ্রেস প্রমাণ করার লোভ থেকে বাঁচো। যে ব্যক্তি চুপচাপ চলে সে 2 বার জিতে যায়, একবার যখন সে সফল হয়, আরেকবার যখন কেউ জানে না। এবার টুইস্ট, রুল নাম্বার 4, টার্ন ওয়ান স্ট্রিম ইন্টু মেনি রিভার্স, অর্থাৎ একটি ধারা অনেক নদীতে পরিণত করো। মাকিয়াভেলি বলেছিলেন, বুদ্ধিমান মানুষ নিজেকে ভাগ্যের ওপর নির্ভরশীল বানায় না, অর্থাৎ কখনো তোমার জীবনকে একটি আয়ের ওপর নির্ভর করে রাখো না, না একটি মালিকের ওপর, না একটি চাকরির ওপর, না একটি আয়ের চ্যানেলের ওপর। নির্ভরতা হলো একটা দুর্বলতা যা নিরাপত্তার আড়ালে লুকানো। যে ব্যক্তি শুধুমাত্র তার চাকরির ওপর নির্ভরশীল
সে সেই রাজার মতো যার কাছে শুধু একটি দুর্গ আছে, শক্তিশালী ততক্ষণ যতক্ষণ প্রথম আক্রমণ না আসে। কোভিডে লক্ষ লক্ষ মানুষের চাকরি রাতারাতি চলে গেছে। যারা শুধুমাত্র একটি আয়ের ওপর নির্ভরশীল ছিল তারা ভেঙে পড়েছে, কিন্তু যাদের মাল্টিপল সোর্স ছিল তারা বেঁচে গেছে। প্র্যাকটিক্যাল স্টেপ কি? তোমার যে কোনো মাসিক বেতন তা একটি নতুন আয়ের ধারা জন্ম দিতে হবে। ছোট সাইড বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট, কনসাল্টিং বা পরামর্শ, ফ্রিল্যান্সিং, প্রপার্টি, প্রত্যেকটা একটি নদীর শাখা যা তোমার ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করে। উদাহরণ, ধরো তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাসে 50,000 রুপি কামাও। তুমি সপ্তাহান্তে ছোট ব্যবসায়ীদের ওয়েবসাইট তৈরি করে দিতে পারো, মাসে 10-15,000 এক্সট্রা আয়। তুমি চাইলে ইউটিউবে কোডিং টিউটোরিয়াল দিতে পারো। ধীরে ধীরে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আয় আসতে শুরু করবে। তুমি স্টকে ইনভেস্ট করতে পারো, ডিভিডেন্ড গড়ে উঠতে থাকবে। গ্রামে যদি তোমার জমি থাকে সেটিও ভাড়ায় দিতে পারো। উদাহরণ, ধরো তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাসে 50,000 রুপি কামাও। তুমি সপ্তাহান্তে ছোট ব্যবসায়ীদের ওয়েবসাইট তৈরি করে দিতে পারো, মাসে 10-15,000 অতিরিক্ত আয়। তুমি চাইলে ইউটিউবে কোডিং টিউটোরিয়াল দিতে পারো। ধীরে ধীরে বিজ্ঞাপন থেকে আয় আসতে শুরু করবে। তুমি স্টকে ইনভেস্ট করতে পারো, ডিভিডেন্ড গড়ে উঠতে থাকবে। গ্রামে যদি তোমার জমি থাকে সেটিও ভাড়ায় দিতে পারো। এভাবেই ধীরে ধীরে 5-6টা আয়ের উৎস তৈরি হয়ে যায়। আজকের পৃথিবীতে যে মানুষগুলো সবচেয়ে সফল তারা সবাই মাল্টিপল ইনকাম স্ট্রিমের পথেই হেঁটেছেন। জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা কেবল বই বিক্রির মধ্যেই থেমে থাকেননি। তিনি গড়েছেন AWS এর মতো এক বিশাল সাম্রাজ্য। লজিস্টিক্স, ডেলিভারি, ক্লাউড, আজ সব ক্ষেত্রেই তার হাত রয়েছে। ধীরুভাই আম্বানি রিলায়েন্সের স্রষ্টা, টেক্সটাইল দিয়ে শুরু করেছিলেন, তারপর পেট্রোকেমিক্যাল, টেলিকম, রিটেল। কখনো একটি জায়গায় নিজেকে বেঁধে রাখেননি। মাকিয়াভেলির সময় ইটালিতে ছিল মেডিচি পরিবার, 15 শতকের ফ্লোরেন্স। ব্যাংকিংয়ের দুনিয়ায় ছিল তাদের অদ্বিতীয় ক্ষমতা। কিন্তু তারা কেবল ব্যাংকিংয়ে থেমে থাকেননি। জমি কিনেছেন, কলা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন, চার্চ আর হাসপাতালকে অর্থ দিয়েছেন, রাজনৈতিক সংযোগ বেঁধেছেন। তাদের ক্ষমতা এত বিস্তৃত হয়ে ওঠে যে কাউকেই আর তাদের ছোঁয়া সম্ভব হচ্ছিল না, কারণ প্রতিটি দিকেই ছিল আয়, প্রতিটি পথে ছিল প্রভাব। তুমিও পারো ঠিক সেই পথ অনুসরণ করতে। একটু ছোট করে শুরু করো, কোনো স্কিল যা অনলাইনে বিক্রি করা যায়, কোনো লোকাল সার্ভিস অথবা কোনো রেন্টাল প্রপার্টি, কিন্তু সেটিকে গড়ে তোলো তোমার ভবিষ্যৎ সাম্রাজ্যের ভিত্তি ভেবে। প্রতি আয়ের ধারা যেন আলাদাভাবে কাজ করে, যাতে একটি শুকিয়ে গেলে আরেকটি জলবাহক নদীর মতো বয়ে চলে। সময় গড়ালে তোমার সম্পদ আর একটি স্যালারির ওপর আর নির্ভর করবে না। এটি রূপ নেবে একটি সিস্টেমে যা নিজেই নিজেকে বড় করে। মনে রেখো, একটি আয়ে বেঁচে থাকা যায়, কিন্তু বহু আয়ে রাজত্ব করা যায়। এখন আসি পঞ্চম নিয়মে। এটি অত্যন্ত প্রয়োজনীয়। রুল নাম্বার 5, প্রটেক্ট ইয়োর কিংডম লিগালি অ্যান্ড সাইলেন্টলি। অর্থাৎ তোমার রাজ্যকে রক্ষা করো আইনিগতভাবে এবং নিঃশব্দে। মাকিয়াভেলি বলেছিলেন, বুদ্ধিমান শাসক নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে দুর্গ তৈরি করে, কিন্তু সে জানে কখন এগুলো লুকিয়ে রাখতে হয়। আজকের যুগে সেই দুর্গ হল লিগ্যাল স্ট্রাকচার, অর্থাৎ তোমার ব্যবসা বা সম্পদের আইনিগত কাঠামো। ভারতের বেশিরভাগ মানুষের শুরুতে LLC, ট্রাস্ট বা কর্পোরেট শেলের প্রয়োজন নেই। এগুলো বড় ব্যবসা বা কোটিপতিদের জন্য। কিন্তু তুমি যদি ছোট ব্যবসাও শুরু করো, তবে অন্তত এটুকু বুঝো, ব্যবসাকে ঠিকভাবে রেজিস্টার করানো জরুরি। প্রপারাইটারশিপ দিয়ে শুরু করা যায়, ব্যবসা বড় হলে পার্টনারশিপ, তারপর প্রাইভেট লিমিটেড। কেন? কারণ কোনোদিন আইনি জটিলতা দেখা দিলে তোমার ব্যক্তিগত সম্পদ যেন নিরাপদ থাকে। তোমার বাড়ি, গাড়ি, সঞ্চয় সব যেন ব্যবসার ঝামেলা থেকে আলাদা থাকে। ধনী মানুষরা সবকিছু নিজের নামে রাখে না। তারা এমন এক জটিল ওনারশিপের গোলকধাঁধা তৈরি করে যাতে শত্রুরাও পথ খুঁজে পায় না। যখন প্রপার্টি কিনবে, ভাববে কার নামে রেজিস্টার করবে। যখন ব্যবসা শুরু করবে, ভাববে কোন লিগ্যাল স্ট্রাকচার সবচেয়ে নিরাপদ। রকফেলার পরিবার, ওয়ালডন পরিবার সবাই এই কৌশলই ব্যবহার করেছে। প্রাইভেসি আর লিগ্যাল স্ট্রাকচারকে তারা বর্মের মতো ব্যবহার করেছে। তারা চুপচাপ কাজ করেছে, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়েছিল আইনজীবী আর অ্যাকাউন্টেন্টদের বিরাট বাহিনী, তাদের অদৃশ্য সেনাপতি। আর সবচেয়ে বড় নিয়ম, কম বলো। তোমার প্ল্যান যত বেশি লোক জানবে, তত বেশি বাড়বে বাইরের হস্তক্ষেপ, তত বেশি আসবে অযাচিত দৃষ্টি, জেলসি, বাধা।
মাকিয়াভেলি সতর্ক করেছিলেন, তোমার ঘা দেখাবে না যতক্ষণ না তুমি আঘাত হানতে পারো। যে ব্যক্তি চুপচাপ নিজের সাম্রাজ্য গড়ে তোলে সে তার সুবিধাকে রক্ষা করে, অন্যদের মনে করিয়ে দেয় আমার কাছে কোনো বিশেষ সুবিধা নেই। নিজের ব্যক্তিগত জীবনে প্রমাণ দেওয়ার বা বোঝানোর ইচ্ছেকে পরাজিত করো। তোমার কাজ নিজেই নিজের জন্য কথা বলুক। যে ব্যক্তি খুব দ্রুত কথা বলে সে নিজের সুবিধাকে দিচ্ছে তালি পাওয়ার বদলে। এবার আসুক একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা অনেকেই জিজ্ঞাসা করে। উত্তর আছে রুল নাম্বার 6-এ। রুল নাম্বার 6, বিল্ড রেয়ার স্কিলস সাইলেন্টলি, অর্থাৎ দুর্লভ দক্ষতা চুপচাপ তৈরি করো। মাকিয়াভেলি বলেছিলেন, সবচেয়ে বড় শক্তি হলো এমন কিছু যা কেউ তোমার থেকে ছিনতে পারে না। এটি হলো দক্ষতা আর জ্ঞান। তোমার টাকা কেউ চুরি করতে পারে, কিন্তু তোমার মনের দক্ষতা চিরকাল তোমার। এবার একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা যা অনেক কম মানুষ বুঝতে পারে। ভারতে অনেক MBA ডিগ্রিধারী মানুষ প্রায়শই 10ম শ্রেণী পাশ ব্যবসায়ীর অধীনে কাজ করে। কেন? কারণ ডিগ্রির চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীর কাছে একটি দুর্লভ দক্ষতা ছিল ব্যবসা চালানো, ডিল করা, মানুষ বোঝা। MBA-এর কাছে ছিল কেবল সার্টিফিকেট, দক্ষতা ছিল না। সুতরাং প্রশ্ন হলো, তোমার কাছে কোন ডিগ্রি আছে নয়, প্রশ্ন হলো তোমার কাছে কোন দুর্লভ দক্ষতা আছে যার বাজারে চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। বর্তমানে ভারতের বাজারে কিছু দক্ষতার চাহিদা অনেক: ডেটা অ্যানালিসিস, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, কন্টেন্ট রাইটিং, SEO ইত্যাদি। বিদেশি ভাষা শিখেও আয় করা যায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, চুপচাপ শেখো। প্রতিদিন লিঙ্কডইনে আজ শিখলাম পোস্ট দিও না। শুরুতে তুমি শিখছো, বিগিনার, মানুষ বিচার করবে, উৎসাহ দেবে না। রাতের ইউটিউব টিউটোরিয়াল, উইকেন্ডে প্র্যাকটিস, 3-4 মাস চুপচাপ। যখন আত্মবিশ্বাসী হবে তখন ফল দেখাও, কথায় নয়। ওয়ারেন বাফেট এখনও প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়েন, কারণ জ্ঞানও কম্পাউন্ড হয় যেমন টাকা কম্পাউন্ড হয়। নিজে নিজেকে বিনিয়োগ করো, দক্ষতা বাড়াও, চুপচাপ, কারণ আসল সম্পদ তোমার ব্যাংকে নয়, তোমার মনের মধ্যে। এবার আসি রুল নাম্বার 7, চুজ কম্প্যানিয়ন্স হু গার্ড ইয়োর সাইলেন্স, নট এক্সপোজ ইট, অর্থাৎ এমন সঙ্গী নির্বাচন করো যারা তোমার নীরবতা রক্ষা করে, উদ্ভাসিত করে না। প্রতিটি সাম্রাজ্য বাহ্যিক আক্রমণে নয়, বরং অভ্যন্তরীণ ফাঁক থেকেই পতিত হয়। একটি অনিয়মিত কথা বলা, একটি অবহেলিত বন্ধু, একটি ঈর্ষান্বিত সঙ্গী বছরের পর বছর কাজ এক রাতেই শেষ করে দিতে পারে। মাকিয়াভেলি প্রিন্সদের উপদেশ দিয়েছিলেন, শান্ত, নীরব মানুষদের পাশে রাখো। এমন বন্ধু দরকার যারা তোমার চিন্তাভাবনা শেয়ার করবে, না যে শেখা দেখাবে, অতিরিক্ত ভাগ করবে বা ভ্যালিডেশন চাইবে। এই ধরনের বন্ধু গল্প বা গসিপ তৈরি করে না, কাজ তৈরি করে। সাধারণ মানুষ মজার সঙ্গ চায়, কৌশলিক মানুষ সামঞ্জস্য চায়। বাস্তবিক পরামর্শ, তোমার সার্কেল ছোট করো, শুধুমাত্র সেই মানুষদের রাখো যারা তোমার অভিলাষ রক্ষা করে। যারা সবসময় পার্টি করতে চায় তাদের থেকে দূরত্ব রাখো। যারা বারবার টাকা চায় তাদের জন্য সীমা ঠিক করো। নীরব মানুষদের জীবন, নীরব মানুষরা গভীরে যায়, পরিষ্কারভাবে চিন্তা করে এবং বেশি ধনী হয়। কারণ এই নীরব যাত্রায় সবাইকে তোমার সিংহাসনের পাশে আসন দেওয়া হয় না। এবার আসুক রুল নাম্বার 8, মাস্টার ইয়োর সেলফ বিফোর ইউ মাস্টার মানি, অর্থাৎ টাকার ওপর কন্ট্রোল পাওয়ার আগে নিজের উপর কন্ট্রোল শেখো। শোনার পর এটি কিছুটা দার্শনিক লাগতে পারে, কিন্তু এটি সবচেয়ে বাস্তবিক নিয়ম। যতই টাকা উপার্জন করো না কেন, যদি তোমার মধ্যে ডিসিপ্লিন বা স্বনিয়ন্ত্রণ না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে। মাকিয়াভেলি বলেছিলেন, যদি তুমি অন্যদের উপর কমান্ড করতে চাও, প্রথমে নিজেকে কমান্ড করতে শেখো। বাস্তব উদাহরণ, স্যালারি পাওয়া মাত্র ফালতু অনলাইন শপিংয়ে নাস্তা করার আগেই থামো। বন্ধু নতুন বাইক নিলে অনুরূপ চাপ এড়াও। আত্মীয়রা চাপ দিলে এখনো বাড়ি কেন নিলে না, তাদের কথা তোমাকে প্রভাবিত না হোক। এগুলো ছোট ছোট যুদ্ধ যা প্রতিদিন লড়তে হয়। এই যুদ্ধগুলোতে যারা জিতবে তারা বাইরের জগতেও জিতবে। জ্ঞান আর লার্নিং, যারা টাকার নিয়ম জানে না তারা টাকা নিয়ে দাস হয়ে যায়। যারা জানে তারা টাকা নিজের কন্ট্রোলে রাখে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষরা এখনও দিনে 5 থেকে 6 ঘন্টা পড়েন বা গবেষণা করেন, কারণ চুপচাপ শেখা জ্ঞান টাকার থেকেও দ্রুত বৃদ্ধি পায়। প্র্যাকটিক্যাল টিপস, প্রতি মাসে অন্তত একটি বই পড়ো, ফাইন্যান্স, ইনভেস্টিং, ব্যবসা ইত্যাদি। ইউটিউব, পডকাস্ট, ব্লগ সকল ফ্রি রিসোর্স ব্যবহার করা যায়।
নতুন ট্রেন্ডের পিছনে ছুটো না। ক্রিপ্টো বা এনএফটির মানে নয় যে তুমি ঝাঁপিয়ে পড়ো। দ্রুত সিদ্ধান্ত সাধারণত সবচেয়ে ব্যয়বহুল হয়। মাকিয়াভেলি লিখেছিলেন, পজিশন মানুষকে সম্মান দেয় না, মানুষ পজিশনকে সম্মান দেয়। একইভাবে টাকা নিজে তোমাকে শক্তিশালী করে না, তুমি কিভাবে সেটি হ্যান্ডেল করো সেটিই করে। মূল ফোকাস হও তুমি নিজে, না যে তোমার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। রুল নাম্বার 9, বিল্ড ইয়োর ডাইনাস্টি অ্যান্ড হুইসপার ইট, অর্থাৎ তোমার সাম্রাজ্য গোপনে তৈরি করো, বড় শোরগোল ছাড়া। সবচেয়ে শক্তিশালী মানুষরা প্রায়শই সাধারণ দেখায়। সত্যিকারের খেলোয়াড়কে পরিচয় প্রদর্শনের দরকার নেই। যখন তুমি শপিং বা ব্যাংকে যাও, কেউ বুঝতে পারবে না তুমি কি পরিচালনা করো। সত্যিকারের ক্ষমতা হলো অদৃশ্য হওয়ায়। যে জানে না তারা অনুমান করবে, যে খুব কম দেখায় সে বেশি নিয়ন্ত্রণে রাখে। নীরবতা তোমার সিগনেচার, ধৈর্য তোমার আর্মার। আজকের বিশ্ব চিৎকার করে নজর কেড়ার জন্য, কিন্তু ভাগ্য নীরব মানুষের কানে ফিসফিস করে। যখন তোমার ফ্লেক্স করার ইচ্ছে আসে, মনে রেখো, রাজা নিজের জয় ঘোষণা করে না, সবচেয়ে বড় বিজয় হয় প্রাইভেটে। যে চুক্তি চুপচাপ হয়েছে, যে অভ্যাস একা তৈরি হয়েছে, সেইগুলোই স্থায়ী হয়। দেখা যায় না এমন শৃঙ্খলা, যে শৃঙ্খলার জন্য কেউ তালি দেয় না। এটাই সেই অদৃশ্য জিনিস যা ধনীদেরকে অবসন্ন বা অস্থির মানুষদের থেকে আলাদা করে। যেমনই তোমার সাম্রাজ্য বৃদ্ধি পায়, মনে রাখবে, ফরচুন নিয়ম মান্না মানুষদের সাথে থাকে, কিন্তু শুধু সচেতনদের সাথেই থাকে। তোমার সময়, শান্তি এবং অদৃশ্যতা ঠিক ততটাই রক্ষা করো, যতটা দৃঢ়ভাবে তুমি তোমার টাকা রক্ষা করো। এইগুলোই ক্ষমতার আসল মুদ্রা। যে ব্যক্তি এটা বোঝে, সে হয় অস্পৃশ্য, তার টাকা প্রবাহিত হয়, প্রভাব ছড়ায় এবং তার নাম থাকে অপ্রকাশিত। রুল নং 9, বিল্ড ইয়োর ডাইনেস্টি অ্যান্ড হুইসপার ইট, অর্থাৎ তোমার সাম্রাজ্য গোপনে তৈরি করো, বড় শোরগোল ছাড়া। সবচেয়ে শক্তিশালী মানুষরা প্রায় সাধারণ দেখায়। সত্যিকারের খেলোয়াড়কে পরিচয় প্রদর্শনের দরকার নেই। যখন তুমি শপিং বা ব্যাংকে যাও, কেউ বুঝতে পারবে না তুমি কি পরিচালনা করো। সত্যিকারের ক্ষমতা হলো অদৃশ্য হওয়ায়। যে জানে না তারা অনুমান করবে, যে খুব কম দেখায় সে বেশি নিয়ন্ত্রণে রাখে। নীরবতা তোমার সিগনেচার, ধৈর্য তোমার আর্মার। আজকের বিশ্ব চিৎকার করে নজর কাড়ার জন্য, কিন্তু ভাগ্য নীরব মানুষের কানে ফিসফিস করে। যখন তোমার ফ্লেক্স করার ইচ্ছে আসে, মনে লেখো, রাজা নিজের জয় ঘোষণা করে না, সবচেয়ে বড় বিজয় হয় প্রাইভেটে। যে চুক্তি চুপচাপ হয়েছে, যে অভ্যাস একা তৈরি হয়েছে, সেইগুলো স্থায়ী হয়। দেখা যায় না এমন শৃঙ্খলা, যে শৃঙ্খলার জন্য কেউ তালি দেয় না। এটাই সেই অদৃশ্য জিনিস যা ধনীদেরকে অবসন্ন বা অস্থির মানুষদের থেকে আলাদা করে। যেমনই তোমার সাম্রাজ্য বৃদ্ধি পায়, মনে রাখো, ফরচুন নিয়ম মানা মানুষদের সাথে থাকে, কিন্তু শুধু সচেতনদের সাথেই থাকে। তোমার সময়, শান্তি এবং অদৃশ্যতা ঠিক ততটাই রক্ষা করো, যতটা দৃঢ়ভাবে তুমি তোমার টাকা রক্ষা করো। এইগুলোই ক্ষমতার আসল মুদ্রা। যে ব্যক্তি এটা বোঝে, সে হয় অস্পর্শ, তার টাকা প্রবাহিত হয়, প্রভাব ছড়ায় এবং তার নাম থাকে অপ্রকাশিত। যত কম লোক জানে তোমার ব্যাপার, তত নিরাপদ থাকে তোমার অঞ্চল, অর্থাৎ তোমার গোপন রাজ থাকে। সত্যের চূড়ান্ত শিক্ষা, যতই তুমি এগিয়ে যাও, মনে রাখো, বাহ্যিক ধন সম্পত্তি, বিলাসিতা এবং দৃষ্টিনন্দন সবই কেবল প্রলোভনই। সত্যিকারের ধন হল সেই নীরব স্বাধীনতা যা বন্দি দরজার পেছনে থাকে। এটি তৈরি করো, রক্ষা করো, কেউ যেন না জানে যে এটি কত গভীর। যদি আজ এই কথাগুলো তোমার কাছে পৌঁছেছে, তাহলে এখানেই থেমো না। পরবর্তী ভিডিও দেখো, যেটি রেকমেন্ড করা হচ্ছে। প্রতিটা ভিডিওতে একটা লুকানো মাকিয়াভেলি নিয়ম আছে, যা শুধু ক্ষমতার গোপন কক্ষে শেখানো হয়। কমেন্টে জানাও, এই 9টি নিয়মের মধ্যে কোন নিয়মটি তোমার জন্য সবচেয়ে শক্তিশালী মনে হলো। কোন নিয়মটি তুমি আজ থেকে ফলো করবে। কারণ জ্ঞান একা কিছুই পরিবর্তন করে না, কেবল কাজই পরিবর্তন করে। যদি তুমি 25 মিনিট এই ভিডিওতে ব্যয় করছো, তাহলে তুমি ইতিমধ্যেই টপ 5%-এ। এখন শুধু এক কাজ করো, আজ থেকে একটি নিয়ম বাস্তবায়ন করো। একটি নিয়মই দেখাবে কিভাবে পরিবর্তন শুরু হয়। সাথে থাকো, না যে উত্তেজনার জন্য, না ভিড়ের জন্য, কারণ ফরচুন তাদের সাথে থাকে যারা সত্যিই তা বোঝে।
পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নীরবভাবে তৈরি করো।